আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়ায় আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। এবার গান গাইবে তাজকিয়াতুন কথা। নামটা শুনে ইভান থমকে দাঁড়ালো। ওর পা যেন ওখানেই আটকে গেছে। ওর কানে শুধু একটা কথাই বাজছে, তাজকিয়াতুন কথা। তবে কি এই সে? তবে কি ইভানের 7 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো? ইভান তড়িৎ গতিতে পিছন ফিরে স্টেজের দিকে তাকালো। স্টেজে সে মাস্ক পরা মেয়েটি গানের প্রস্তুতি নিচ্ছে। কথা একটা বড় নিঃশ্বাস নিয়ে গান গাওয়া শুরু করলো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস
দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। গানটা শেষ করে কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর এদিকে এক দৃষ্টিতে একজন তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। কত বছর পর সে তার প্রেয়সীকে সামনে থেকে দেখছে। যদিও সে মুখে মাস্ক পরা, কিন্তু তার প্রেয়সী যে তার সামনে, সেটাই বা কম কিসে। ইভানের আর বুঝতে বাকি নেই এই কথাই তার কথু। এর জন্যই এই কয়দিন এই মেয়েটা ওর সাথে অস্বাভাবিক আচরণ করেছে, ওর থেকে লুকিয়ে বেরিয়েছে। এই কয়দিন যে কথা ইভানের থেকে লুকিয়ে বেড়াচ্ছিল, এটা ইভানের চোখ এড়ায়নি। আর মূলত এই কারণেই কথার উপর রেগেছিল ইভান। তবে কি শুধু এই কারণেই কথার উপর ইভান রাগ দেখিয়েছে, নাকি এর মধ্যে অন্য কারণ আছে, তা জানা নেই ইভানেরও। তবে একটা ব্যাপার, ইভান ভালোভাবেই বুঝতে পেরেছিল এই অপরিচিত মেয়েটা সামনে আসলেই এক অজানা অনুভূতিতে ছেয়ে যেত ইভানের সম্পূর্ণ হৃদয়। তবে আজ ইভান ভালোভাবেই বুঝতে পারছে এই রমণী তার অপরিচিত নয়, তার পরিচিত, বড্ড পরিচিত, এই পৃথিবীতে সব থেকে বেশি পরিচিত। গানের পর্বও শেষ। এবার নাচের জন্য স্টেজে উঠবে রাফিয়া। মাত্রই তার নাম মাইকে বলা হয়েছে। রাফিয়া স্টেজে উঠতে যাবে, এর মধ্যে একটা শক্তপোক্ত পুরুষালী হাত ওকে টেনে নিয়ে গেল একটা ফাঁকা ক্লাসে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল রাফিয়া। ওকে পিছন দিক থেকে হঠাৎ টেনে নিয়ে আসায় এতক্ষণও মানুষটির মুখ দেখেনি। নাচের সময় ওকে এভাবে টেনে নিয়ে আসায় ধাউ ধাউ করে ওর মাথায় আগুন জ্বলছে। কত আশা নিয়েছিল আজ জুনিয়রদের সামনে নেচে জুনিয়রদের পাগল করে ফেলবে, তার আর হতে দিল কই। এই লোকটাকে দুটো কড়া কথা বলার জন্য মুখ উঠিয়েই সামনে তাকাতে ভরকে গেল রাফিয়া। ওর সামনে রক্তবর্ণ চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে কবির। দেখেই বোঝা যাচ্ছে কবির ভীষণ রেগে আছে। দেখেই ওর ভয় লাগছে, মনে হচ্ছে এ বুঝি কবির ওকে গিলে ফেলবে। স্টেজে উঠে ধেই ধেই করে ছেলেদের সামনে নাচবেন, তাই না? খুব শখ নাচার? না মানে কি না মানে মানে বেশি নাচার শখ? একদম কোমর ভেঙে ঘরে বসিয়ে দেব। চেনো আমাকে? কেন চিনবো না, আপনি তো আমার বান্ধবীর ভাই। কথাটা বলেই দুহাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল রাফিয়া। এমনিতেই কবির ভীষণ রেগে আছে, তার মধ্যে কোনো কথা বলা আর নিজের গলায় নিজে ছুরি চালানো সমান কথা। এই কাজের জন্য আগেও কবিরের হাতে রাফিয়া দুটো চড় খেয়েছে, তবুও কেন যেন এই রাগী ছেলেটাকেই ও ভালোবাসে। দুটো চড় খাওয়ার পর অনেকবার ভেবেছে কবিরের থেকে দূরে দূরে থাকবে, কিন্তু পারেনি। কবির সামনে এলেই ওর ভেতরের অজানা অনুভূতিগুলো কেমন যেন নাড়া দিয়ে ওঠে। চাইলেই ও সেই অনুভূতিগুলো সামলাতে পারে না রাফিয়ার এলোমেলো দৃষ্টি ফেলছে। এখন যেভাবে হোক এই রুম থেকে ওকে পালাতে হবে। ও চায় না আবার কবিরের হাতে চড় থাপ্পড় খেতে। আগের দুটো চড়ে ওর দাঁত পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এবার চড় মারলে নির্ঘাত দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না, পড়ে মাটিতে লুটোপুটি খাবে। আমি শুধু তোমার বান্ধবীর ভাই, আর কিছু না। রাফি একটু হাসার চেষ্টা করে বলল, আমার বান্ধবীর ভাই মানে আমারও ভাই। এই মুহূর্তে কবিরের সামনে নিজের মনের কথাটা বলা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সমান। এখন যদি রাফিয়া নিজের মনের কথাটা কবিরের সামনে বলে দেয়, কবির নির্ঘাত ওকে মাথায় তুলে একটা হাঁচাড় মেরে ওর কোমরটা ভেঙে দিবে। তাই রাফিয়া নিজের মনের কথাটা মনের মধ্যে চেপেই রেখে দিল। এদিকে রাফিয়ার মুখে ভাই কথাটা সোজা গিয়ে কবিরের হৃদয়ে আঘাত করল।
কবিরের এখন ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিতে। এতদিন যাকে হৃদয়ের আঙিনায় খুব সুন্দরভাবে নিজের প্রেয়সী রূপে সাজিয়েছে, তার মুখে ভাই কথাটা যেন পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক কথা। এই মুহূর্তে এখনো দাঁড়িয়ে থাকলে কবির নির্ঘাত ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবে, তাই কোনো কথা না বলে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাফিয়া অবাক চোখে তাকিয়ে আছে কবিরের চলে যাওয়ার দিকে। কবির বাইরে এসে কথার কাছে গিয়ে গম্ভীর গলায় বলল, এই কথা, বাড়ি যাবি চল। কথা ভাইয়ের দিকে তাকিয়ে আটকে উঠল। কবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কবিরের চোখের দিকে তাকিয়েই কথা বুঝে গেছে ওর ভাই ভীষণ রেগে আছে। কি এমন হয়েছে যাতে কবির এত রেগে আছে? তাহলে কি কবির ইভানকে দেখে ফেলেছে? কথাটা ভাবতেই কথার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, কথারও এখন সেই অবস্থা। তুই যাবি নাকি আমি একাই চলে যাব? রাগ করছিস কেন ভাইয়া? আমি কি একবারও বলেছি যাব না? রাফিয়া আসুক, একসাথেই যাই। রাফিয়ার নাম শুনেই কবিরের রাগ যেন আরো 100 ডিগ্রি বেড়ে গেল। একদম ওই বজ্জাত মেয়ে মানুষের নাম আমার সামনে নিবি না। ওর কি হাত পা নেই? ও কি একা একা বাড়ি ফিরতে পারবে না? তোর যদি ওর জন্য এতই দরদ থাকে তাহলে তুই থাক, আমি গেলাম। ওই বজ্জাত মেয়ে মানুষের মুখ দর্শন করার কোনো ইচ্ছে আমার নেই। কথা এতক্ষণে বুঝতে পারলো কবিরের সাথে রাফিয়ার কিছু একটা হয়েছে, তাই ওর ভাই এতটা রেগে আছে। কিন্তু কি এমন হলো যে কবির এতটা রেগে আছে ভেবে পাচ্ছে না কথা। তবে কবির যে এখনো ইভানের আসার ব্যাপারটা জানে না সেটা নিশ্চিত হয়ে গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল কথা। তারপর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে চল, আমিও যাই। রাফিয়াকে একটা মেসেজ করে দিবনি। পরের দিন ক্লাসে বসে আছে কথা। আজও মাস্ক পরে আছে, কিন্তু আজ অবাক করা বিষয় হলো ইভান আজ ওর সাথে খারাপ ব্যবহার তো দূরে থাক, টাটু শব্দ করেনি। সবটা ভেবে প্রথমে একটু স্বস্তি পেল। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ইভান কথাকে যেটা বলে গেল তাতে প্রতিদিনের থেকে আজ একটু বেশি ভয় পেয়ে গেল। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ইভান কথাকে উদ্দেশ্য করে বলে গেল, 5 মিনিটের মধ্যে আমার রুমে দেখা করবে। মুহূর্তেই কথার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কিন্তু ওর এই অবস্থা দেখে একজন বেশ মজা নিচ্ছে, সে হলো মিশমি। ইভান ক্লাস থেকে চলে যেতেই মিশমি কথার কাছে এসে একটা শয়তানি হাসি দিল। কি কথা, আজ মামলা মনে হচ্ছে একটু বেশি গুরুতর। রোজ তো স্যার তোমাকে ক্লাসেই শাস্তি দেয়, আজ নিজের রুমে ডেকেছে। আজ তো মনে হয় তুমি শেষ। এমনিতেও স্যার যা রাগী, ভাগ্যিস ওই হিটলারের নজর আমাদের কারোর ওপর পড়েনি, না হয় আমাদের জানটাও কয়লা কয়লা হয়ে যেত, যা এখন তোমার হচ্ছে। বলে হাসতে হাসতে চলে গেল। কথা মিশমির একটা কথাও শোনেনি, শুনলে হয়তো কোনো উত্তর দিত। তার মনে এখন অন্য চিন্তা। হঠাৎ ইভান তাকে তার রুমে ডাকলো কেন? ইভান কি তবে তাকে চিনে ফেলেছে? কিন্তু আজকের ব্যবহারে তো তেমন মনে হয়নি। হয়তো অন্য কাজে ডেকেছে। শুধু শুধুই ভয় পাচ্ছে কথা। এইসব ভেবে মনটাকে একটু বুঝ দিয়ে উঠে পা বাড়ালো ইভানের রুমে যাওয়ার উদ্দেশ্যে। কথা গুটি গুটি পায়ে হেঁটে ইভানের অফিস রুমের সামনে দাঁড়ালো। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। ভিতরে যাবে কি না ভাবতে ভাবতে দরজায় টোকা দিয়েই দিল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কথা ভয়ে ভয়ে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। ইভানে এক দৃষ্টিতে একটা কাগজের দিকে তাকিয়ে কি যেন দেখছে। কথা যে তার সামনে দাঁড়িয়ে আছে সেই দিকে তার জন্য কোনো খেয়ালই নেই। এদিকে কথার অবস্থা তো যায় যায়। নিজের অতীত, তার উপর স্যার, তার উপর বদরাগী, সব মিলিয়ে টেনশনে কথার প্রাণ পাখি উড়ে যায় আর কি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কথা। ইভান এখন পর্যন্ত কিছু বলেনি, এমনকি একটা টাটু শব্দ করেনি। কথার এবার বেশ বিরক্ত লাগছে। একে তো সে এই ইভান নামক মানুষটার সামনেই আসতে চায় না, তার উপর ইভান তাকে ডেকে এনে কিছু না বলে শুধু দাঁড় করিয়ে রেখেছে, একটু বসতেও বলেনি। দাঁড়িয়ে থাকতে থাকতেও পা ব্যথা করছে কথার। এখন বসতেও পারছে না। স্যারের সামনে স্যার বলার আগে বসে পড়াটা একটা বেয়াদবি হবে। আর সেখানে ইভান যে রাগে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। ভয়েও কিছু বলতে পারছে না কথা। অনেক সাহস সঞ্চয় করে এবার কথা বলেই ফেলল। স্যার, আমার একটু কাজ আছে, আমি যাই স্যার। ইভান কোনো কথা বলছে না, এখনো কাগজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত সম্মতির লক্ষণ, তার মানে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আচ্ছা, আমি আসছি স্যার। বলে পিছন ঘুরে যেই সামনের দিকে পা বাড়াবে
তখনই পিছন থেকে ইভান বলল, কোথায় যাচ্ছেন মিসেস মাসুদ আল ইভান? ইভানের ডাকটা শুনেই কথা থমকে দাঁড়ালো। তবে কি ইভান ওকে চিনে ফেলেছে? শেষ রক্ষার হলো না। কথার গলা শুকিয়ে আসছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, পাও নড়ছে না। ইভান ধীর পায়ে কথার সামনে এসে দাঁড়ালো। এক টানে কথার মাস্ক খুলে ফেললো। আকস্মিক ঘটনায় কথা হকচকিয়ে উঠল। ইভান এক দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে। কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখছে। তার দুই চোখ যে তার প্রিয়তমাকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত ছিল। আগের থেকে অনেক পাল্টে গেছে কথা। সে আর সেই দুই বেনুনি করা স্কুল পড়ুয়া মেয়েটি নয়, এখন সে ভার্সিটি পড়ুয়া। আগের থেকে সুন্দরী হয়েছে, শরীরে নারী নারী পরিবর্তন এসেছে। ইভান হঠাৎ কথাকে নিজের সাথে জড়িয়ে ধরল। আসলে এতদিন পর প্রিয়তমাকে কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি। কথা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এতদিন পর সেই চিরচেনা পুরুষের স্পর্শে কথার শরীরে কাঁটা দিয়ে উঠছে। শরীরের সকল শিরা উপশিরায় এক অজানা অনুভূতি বিচরণ করছে। হার্টবিট বেড়ে গেছে। অসম্ভব গতিতে কলিজাটা লাফিয়ে চলছে। ইভান হঠাৎ কিছু একটা ভেবে কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।